প্যানেল চেয়ারম্যান কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক আব্দুল্লাহ মাহমুদ শহীদ। আজকের এই সভায় উপস্থিত আছেন জাতির জনক কন্যা জননেত্রী শেখ হাসিনা আত্মাভাজন, বাংলাদেশের সাবেক নৌবাহিনী প্রধান, জাতির জনক বঙ্গবন্ধুকে যার দেখার সৌভাগ্য হয়েছে, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, কুমিল্লা জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান এডমিরাল, অবসরপ্রাপ্ত এডমিরাল আবু তাহের, কুমিল্লার কৃতি সন্তান। আজকে এই সভা উপস্থিত আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের সকল প্রিয় ভাই বোনেরা, দীর্ঘক্ষণ আমাদের সভা চলছে। আমি আমাদের নেতৃবৃন্দের বক্তব্য শুনছিলাম। আমরা সকলেই বলি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। আসলে কেন বলি? পৃথিবীতে অনেক জাতি ছিল, আছে। 1971 সালের পূর্বে আমরাও জাতি হিসেবে আমরা ছিলাম। বিশ্বে আমাদের বাঙালিরা তৃতীয়তম ভাষাভাষী মানুষ ছিল বিশ্বের জনসংখ্যায়, কিন্তু আমাদের স্বাধীন আবার নিয়েছিল। অ্যারাবিয়ানদেরকে অ্যারাবিয়ান বলা হয়, তাদের দেশ আছে। জাপানিদেরকে জাপানের দেশ আছে। মঙ্গোলিয়ানদেরকে বলা হয় মঙ্গোলিয়ান, তাদের দেশ ছিল। আমরা বাঙালিরা, আমাদের কোনো দেশ স্বাধীন আবার ভূমি ছিল না, আমরা বাঙালি ছিলাম। আমরা কেউ পাকিস্তানের অধিবাসী, কেউ ভারতের অধিবাসী, কেউ আসামে বসবাস করে, এইভাবে। কিন্তু একমাত্র জাতির জনক বঙ্গবন্ধু জন্মগ্রহণ না করলে বাঙালির জাতির কোনো স্বাধীন আবার ভূমি থাকতো না। আজকে আমরা একটা স্বাধীন জাতি। এই জাতিকে স্বাধীনতা দেওয়ার জন্য হাজার বছর চেষ্টা করা হয়েছে। সেই শ্যাম আমল থেকে আরম্ভ করে, শ্যামদের আমল থেকে আরম্ভ করে, আমি এত বিবৃতি আর বলবো না, অনেকে চেষ্টা করেছে। পৃথিবীর বাঁশের কাল্লা তৈরি করেছে, জীবন দিয়েছে, স্বাধীনতা দিতে পারে নাই। মাস্টারদা সূর্য সেন অস্ত্রাগার লুণ্ঠন করেছে, জীবন দিয়েছে, স্বাধীনতা দিতে পারে নাই। ক্ষুদিরাম ফাঁসির মঞ্চে জয় গান গেছে, প্রীতিলতা শান্তি সুনীতি জীবন দিয়েছে। এমনি আর হাজার, 12 বিয়ের থেকে আরম্ভ অনেকেই জীবন দিয়েছে, কেউ স্বাধীনতা দিতে পারে নাই। নেতাজি সুভাষ বোস বলেছে, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। ভারতবাসী অনেক রক্ত দিয়েছে, আমরা স্বাধীন হতে পারি নাই। আমাদের প্রিয় নেতা বলেছে, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, বাংলার মানুষকে মুক্ত করে ছাড়বে ইনশাআল্লাহ। এই দুইটা শব্দ দিয়েই তো বুঝে যায় কে কেমন নেই। একজন বলছে রক্ত দাও, আমি স্বাধীনতা দেব, আরেকজন বলছে রক্ত যখন দিয়েছি। বাঙালি জাতির মূল প্রতিনিধি ছিল জাতির জন্য বঙ্গবন্ধু। বাঙালি অনেক রক্ত দিয়েছে, ওনার মুখ থেকে সেই শব্দই বের এসছে যে রক্ত যখন দিয়েছে। বাঙালির স্বাধীনতার জন্য যারা রক্ত দিয়েছে, বঙ্গবন্ধু তাদের প্রতিনিধিত্ব করে বলেছে রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো, তো বাংলার মানুষকে মুক্ত করে ছাড়বো। এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমরা সেই সময় ছাত্রলীগের তরুণ কর্মী ছিলাম। জাতির জনকের সকল আদেশ নির্দেশ আমরা পালন করতাম। বঙ্গবন্ধু হঠাৎ করে ঘুম থেকে উঠেই কথা বলেন নাই। বঙ্গবন্ধু স্বপ্ন দেখতেন একদিন বাঙালি জাতীয় স্বাধীনতা পাবে। সেই স্বপ্ন দেখার জন্য পাকিস্তানের রাজনীতিতে, ব্রিটিশের রাজনীতি তিনি বাঙালির জন্য কাজ করেছেন। পাকিস্তানের স্বাধীনতার জন্য তিনি কাজ করেছেন। তিনি ভেবেছিলেন একটা আবার ভূমি আমাদের হবে, কিন্তু পাকিস্তান হওয়ার পর দেখা গেল নতুন ভাবে আমাদের উপর নির্যাতন শুরু হয়েছে। 48 থেকে বঙ্গবন্ধু স্বপ্ন দেখতেন যে পাকিস্তান বাঙালির কোন অধিকার রক্ষা করবে না, বাঙালির স্বাধীনতাই দরকার যদি বাঙালিকে রক্ষা করতে হয়।
সেই 48 থেকে 52, 52 থেকে 54, 63, 69, 70, 71 আমরা বঙ্গবন্ধুর কর্মী হিসাবে স্লোগান দিয়েছিলাম, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, বাঙালিকে ঐক্যবদ্ধ করার জন্য এই স্লোগান আমরা তুলেছিলাম। আমরা বলেছিলাম ঢাকা না পিন্ডি, ঢাকা ঢাকা। আমরা বলেছিলাম বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। আমাদের প্রিয় নেতা বললেন এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম। আমরা এই বাংলাদেশের ছাত্র, শ্রমিক, যুবক, কৃষক, মেহনতি মানুষ ঐক্যবদ্ধ মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করলাম। আমরা আমাদের আবাসভূমি ছিনে আনলাম। বিশ্বের মানচিত্রে বাঙালি একটি স্বাধীন আবাসভূমির মালিক হলো আমরা, আমাদের বাংলাদেশ আমরা বিনির্মাণ করলাম। এই চক্রান্ত এবং ষড়যন্ত্র পাকিস্তান আমল থেকে হয়েছে। যারা আমাদের কাছে পরাজিত হয়েছিল, পরাজয়ের গ্লানি অনেক দীর্ঘস্থায়ী। এখনো পাখিরা আমাদের সাথে শত্রুতা করে, এখনো জয়ের আনন্দ ক্ষণস্থায়ী। আমরা মুক্তিযুদ্ধ করে জাতি প্রতিষ্ঠিত করার পর আমরা জাতি গঠনে আত্মনিয়োগ করলাম। তার চক্রান্তকারীরা, সেই পাকিস্তানের দোসররা, রাজাকার আলবদর, আন্তর্জাতিক চক্রান্তকারীরা বাংলাদেশ যেদিন সৃষ্টি হয়েছে সেদিন থেকেই চক্রান্ত শুরু করলো বাংলাদেশের বিরুদ্ধে। হেনরি কিসিঞ্জার যারা 7 ফিট পাঠিয়েছিল আমাদের মুক্তিযুদ্ধের সময় যাতে আমরা দেশ স্বাধীন না করতে পারি, সেই আমেরিকার হেনরি কিসিঞ্জার বাংলাদেশে এসে বলল বাংলাদেশের বটমলেস বাস্কেট। এইভাবে চক্রান্ত চলছে। এগুলো সব বঙ্গবন্ধুর বিরুদ্ধে চক্রান্ত ছিল। পাটের ভূতান আগুন জ্বালিয়ে দিয়েছে। একটি পোড়া মাটির দেশ আমরা তৈরি করলাম। সেই সময় মেধাশূন্য আমাদের দেশের সকল মেধাবী সন্তানদেরকে 14 ডিসেম্বর হত্যা করা হলো, যাতে একটা পোড়া মাটির মেধাশূন্য দেশ একসঙ্গে পায়। সেই দেশের দায়িত্বভার গ্রহণ করলেন আমাদের প্রিয় নেতা। 7.5 কোটি মানুষ, 487 কোটি টাকার বাজেট। এই হচ্ছে বঙ্গবন্ধুর বাংলাদেশ। একটা ব্রিজ নাই, কালভার্ট নাই, রাস্তা নাই। যে স্কুল এবং কলেজ দখল করে পাক বর্বর বাহিনী আমাদের উপর নির্যাতন করেছে, যখন তারা বুঝেছে তারা হেরে যাচ্ছে, তখন ওরা গান পাউডার দিয়ে সেই স্কুলগুলোকে জ্বালিয়ে দিয়ে গেছে। ব্যাংকের টাকা রাস্তায় এনে আগুন জ্বালিয়ে দিয়েছে, যাতে আমরা কর্দব শূন্য হয় বাংলাদেশ পরিচালিত করতে হয়। মাত্র 8 পাউন্ড রিজার্ভ পাক বাহিনী আমাদের টাকা লুট করে নিয়ে গেছে প্রায় 23 বছর। আজকে যে স্বপ্ন নিয়ে বঙ্গবন্ধু বাংলাদেশ করেছিল, তারা ভেবেছিল আন্তর্জাতিক চক্রান্তকারীরা বঙ্গবন্ধুকে হত্যা করলেই বাংলাদেশ আবার তলাবিহীন জড়িতে রূপান্তরিত হবে। বাংলাদেশ পৃথিবীর অনেক দেশের রাষ্ট্রনায়করা উপলব্ধি করেছিল যে এই দেশটা টিকবে না। আসলে টিকার তো কথাও না। একটা হতদরিদ্র দেশ, যেখানে মানুষ 2 বেলা ভাত খেতে পারে না। পাকিস্তান আমলে কৃষকের কাপড় ছিল না, গামছা পরত কৃষকরা। আজকে আমাদের দেশের কৃষকরা জিন্সের প্যান্ট পরে কাজ করে গ্রামে গ্রামে। আমরা দেখি যে কৃষকরা গামছা থাকতো তাদের কাঁধে, একটা কাঁধে একটা গায়ে একটা। এই কৃষকরা, এই মানুষগুলোকে নিয়ে বঙ্গবন্ধু স্বপ্ন দেখতেন একদিন আমরা উন্নত বিশ্বের মানুষ। কত বড় স্বপ্নদ্রষ্টা তিনি। সেই রাষ্ট্র কায়েম করা হলো এবং চক্রান্ত চলল। আমাদের একমাত্র ফসল পাট, এক্সপোর্ট ওরিয়েন্টের সবচেয়ে বড় ফসল ছিল পাট। বঙ্গবন্ধুর জীবদ্দশায় বঙ্গবন্ধুর ভাবমূর্তিকে নষ্ট করে দেওয়ার জন্য, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার জন্য সেই সময় পাটের গুদাম আগুন জ্বালিয়ে দিয়েছে। সেই সময় স্বাধীনতা বিরোধী চক্রান্তকারীরা এই দেশকে যারা তখন বাংলাদেশ চায় নাই, তারা প্রতি পদে পদে ষড়যন্ত্র করত। মাত্র 3.5 বছরে আমাদের প্রিয় নেতা শুধু স্বপ্ন দেখেন নাই স্বাধীনতার, তিনি বলেছেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। তিনি উপলব্ধি করেছিলেন মুক্তি মানে অর্থনৈতিক মুক্তির কথা তিনি বলেছেন। আমরা দীর্ঘ 23 বছর, তার আগে 200 বছর অর্থনৈতিক ভাবে শোষিত হয়েছি আমরা। আমাদের অর্থনৈতিক মুক্তি ছিল না। আসলে ব্রিটিশরা আমাদের সমস্ত সম্পদ লুণ্ঠন করে নিয়ে গেছে। পাকিস্তানিরা আমাদের সমস্ত সম্পদ
আমাদের পাট বেচা টাকা দিয়ে পাকিস্তানের রাজধানী 4 জায়গায় স্থানান্তরিত হয়েছে, কখনো করাচি, কখনো লাহোর, কখনো পেন্ডি, কখনো ইসলামাবাদ। এই ছিল পাকিস্তানের রাজধানী 23 বছরে। আমাদের সাথে পাকিস্তান, আমরা যখন বাংলাদেশ নিয়ে আসলাম, পাকিস্তানের রাজধানী এখন আর গত 52 বছরে কোথাও পরিবর্তন হয় নাই। এই জন্য বঙ্গবন্ধু বলেছিলেন, এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তিনি উপলব্ধি করেছিলেন অর্থনৈতিক মুক্তি ছাড়া স্বাধীনতার ফসল মানুষ ভোগ করতে পারে না। তারা ভেবেছিল বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে আবার অর্থনৈতিক শোষণ চালু করা যাবে। আমরা কি দেখলাম? আমরা দেখলাম বঙ্গবন্ধুকে হত্যার পর আমাদের ভারী ভারী শিল্প কলকারখানাগুলো, যা আমরা মুক্তিযুদ্ধের ফসল হিসাবে আমরা নিয়েছিলাম, বঙ্গবন্ধু যা জাতীয়করণ করেছিল, ব্যাংক, বীমা, ইন্স্যুরেন্স কোম্পানি, ভারী ভারী শিল্প কলকারখানা পানির দরে বিক্রি করে দেওয়া হচ্ছে। একটি ধনী বণিক, লুটেরা ধনী বণিক গোষ্ঠী তৈরি করা হচ্ছে। 300 কোটি টাকার পূবালী ব্যাংক 30 কোটি টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে। এইভাবে অনেক সম্পদ জিয়াউর রহমান এরশাদরা কিছু মানুষের কাছে বিক্রি করে দিয়ে আজকে বাংলাদেশে একটি লুটেরা ধনী বণিক সৃষ্টি করা হয়েছে। বাংলাদেশের অর্থনীতি এখনো লুটেরা ধনী বণিকদের হাতে। আমি আজকের এই জাতীয় শোক দিবসে আমাদের প্রিয় নেত্রী, জাতির জনক, কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে আবেদন করতে চাই সভা থেকে, আপনার কি চাওয়া পাওয়া আছে আমাদের প্রিয় নেত্রী? আপনার হারানোরই বা কি আছে? বাংলার সকল মানুষ আপনার পক্ষে আজকে, যেমন 1971 সালে এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বলার পর বাংলার কামার কুমার ছাত্র জনতা, কৃষক, শ্রমিক যেমনি বঙ্গবন্ধুর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছিল, এই করোনা প্যান্ডেমিকে আপনার সঠিক নেতৃত্বের কারণে আজকে বাংলার সকল মানুষ আপনার পক্ষে। আপনার তো আর হারানোর কিছু নেই প্রিয় নেত্রী। আজকে আপনি শুধু অর্থনৈতিক ভাবে যে চিন্তা করে বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করেছে, যে লুটেরা ধনী বণিকের কাছ থেকে বাংলার মানুষকে আপনি রক্ষা করেন, সেই দায়িত্ব আজকে আপনাকে নিতে হবে। আজকে বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ করেন। জাতির জনকের আপনারা যারা লেখাপড়া করেছেন, যারা বঙ্গবন্ধুর অসমাপ্ত জীবনী পড়েছেন, যারা রোজ নামতা বলেছেন, বঙ্গবন্ধু প্রতি লাইনে লাইনে সততার কথা বলেছে, প্রতি লাইনে লাইনে সততার কথা বলেছে। আজকে বাংলাদেশে কিসের সমস্যা আমাদের? আমরা আজকে যদি সঠিকভাবে ট্যাক্স আদায় করতে পারি, যদি লুটেরা ধনী বণিকরা বাংলাদেশের টাকা পাচার করে কেরানাতে বাড়িঘর না করে, যদি আমেরিকাতে বাড়িঘর না করতে পারে, যারাই করেছে আপনারা কোন সমস্যা নেই। আপনার কাছে আপনাদের একজন কর্মী হিসেবে বলতে চাই, সে যেই হোক, যারা আজকে তিনি সাংবাদিক হোক, তিনি আমলা হোক, তিনি রাজনৈতিক নেতা হোক, তারা যারা টাকা পাচার করে বিদেশে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আপনি মানি লন্ডারিং এর মামলা দেন। আপনি বিশ্বের কারো কাছে হাত করতে হবে না। আজকে বাংলাদেশ যে জায়গা আপনি নিয়ে গেছেন, আজকে বাংলাদেশের কৃষক, বাংলাদেশের শ্রমিক, আজকে আপনার নেতৃত্বে যে রিমিটেন্স আজকে আমাদের শ্রমিকরা আজকে আমাদের জন্য এনে দেয়, কৃষকরা যে ফসল ফলায়, আজকে বাংলাদেশের সকল কৃষক শ্রমিক আজকে আপনার পক্ষে আছে। আপনি একটু শক্ত হন। আপনার তিনি যেই হোক, দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে হবে। বঙ্গবন্ধু বাংলাদেশে এসে প্রথম বক্তব্য বলেছে, দুর্নীতির আশ্রয় বাংলাদেশে দেওয়া যাবে না। আমাদের প্রিয় নেতা বলেছে, সরকারি কর্মচারীদেরকে তোমরা কর্মচারী বাংলাদেশের মানুষের। আজকে তারা অনেকে মালিক হয়ে বসে আছে। আজকে অনেক সচিবদের সাথে কথা বললে মনে হয় আওয়ামী লীগটা আমি করি নাই, তিনি শুরু করেছিলেন। আজকে অনেক ধনী ব্যবসায়ীরা আওয়ামী লীগের টিকিট দিয়ে এমন ভাবে কথাবার্তা বলে মনে হয় আওয়ামী লীগের সব তাদের টাকায় তৈরি হয়ে গেছে। আমাদের রক্ত, ঘাম, শ্রম, আমাদের কর্মীদের রক্তের বিনিময়ে, আন্দোলন সংগ্রামে জীবনের বিনিময়ে যে সংগঠন দাঁড়িয়েছে, আজকে কিছু ধনী বণিকরা এই সংগঠনে এসে তাদের নাম লিখে তারা মালিক হয়ে গেছে সংগঠনের। তাদেরকে বলেন দায়িত্ব ট্যাক্স সরকারকে দিতে। তিনি আওয়ামী লীগের হোক আর নন আওয়ামী লীগের হোক, সেদিকে আপনি আমাদের প্রিয় নেত্রী, আপনি জাতির জনক বঙ্গবন্ধু কন্যা। বঙ্গবন্ধুর কাছে যেমনি মানুষের চাহিদা আছে, আজকে আপনার কাছে সকল মানুষের চাহিদা আছে। বঙ্গবন্ধু বলেছে, বাংলার
সোনার মানুষ চায়। আজকে বাংলাদেশ যদি আপনি সোনার মানুষ দিয়ে চালাতে পারেন, 41 সাল লাগবে না, আপনার এই অবস্থায় আপনি বাংলাদেশকে উন্নত বাংলাদেশ তৈরি করতে পারবেন। আজকে বঙ্গবন্ধু হত্যা করে যারা ভেবেছিল বাংলাদেশকে পিছনের দিকে ঠেলে দেবে, বঙ্গবন্ধুকে হত্যা করে একটা মাঝখানে একটা অন্ধকার টাইম আমরা পার করেছি। 2008 এবং 91 সাল আগ পর্যন্ত মাঝখানে একটা অন্ধকার টাইম আমরা পার করেছি। আমরা কি দেখি, যদি আজকে শেখ হাসিনা না বেঁচে থাকতো কি হতো? আমরা দেখতাম জিয়াউর রহমান যেমনি আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ করে আসা কিছু ধনী বণিক লুটেরা তৈরি করেছে। আমরা দেখতাম এরশাদ কিছু ধনী বণিক তৈরি করেছে এমনি বাংলাদেশ। আমরা দেখতাম খালেদা জিয়া হাওয়া ভবন তৈরি করে বাংলাদেশের সম্পদ লুট করে কিছু ধনী বণিক তৈরি করে। আজকে শেখ হাসিনার বাংলাদেশ হওয়ার কারণে আজকে ওই যে পৃথিবীর অনেক উন্নত দেশও এই কোভিড টাইমে তাদের ভ্যাকসিন দিতে পারে নাই। আপনি তো বাংলার মানুষের নেত্রী, আপনি তো জাতির জনকের কন্যা, আপনার চিন্তা চেতনায় সেই জিনিসটাই তো কাজ করে আপনি বলেছেন বাংলাদেশের জন্য সর্বজনীন ভ্যাকসিন দেওয়া হবে। আমার এই কুমিল্লা আমরা দেখেছি, আমি একটু আগেও কথা বলেছিলাম তোমরা কারাগারে ভ্যাকসিন দিয়েছ, হাত যখন তুলেছে আমার মনে হচ্ছে এটাই তো শেখ হাসিনার বাংলাদেশ, এটাই শেখ হাসিনার বাংলাদেশ। আগামী পরশুদিন আমি আজকে এবং গতকালকে 2 দিন কথাবার্তা বলে আমি বলেছি আমার সিভিল সার্জনকে এবং ইপিজেডের জিএমকে, আমার কালকে ঢাকায় না গেলে আমি পরশুদিন ইপিজেডের একটা কেন্দ্র তৈরি করে সেখানে আমরা ইপিজেডের সকল শ্রমিকদেরকে ভ্যাকসিন দিয়ে দিতাম। আগামী পরশুদিন থেকে সেটা শুরু হবে। এই কুমিল্লায় যারা শ্রম দিয়ে যারা বাংলাদেশের অর্থনীতিকে তৈরি করে, আমার যে কৃষকরা জননেত্রী শেখ হাসিনা বলেছেন যে গ্রাম বাংলায় ইউনিয়ন পর্যায়ে আমাদের ভ্যাকসিন আমরা নিয়ে যাব। আপনার চিন্তা চেতনা সবই তো বঙ্গবন্ধু চিন্তা চেতনার মতো। আপনি তো সেই নেত্রী যে 1973 সালে জাতির জনক যেমনি চুক্তি করেছিলেন রাশিয়ার সাথে অ্যাটমিক এনার্জির, আবার আপনি ক্ষমতা আসার পর সেই রাশিয়ার সাথে আবার চুক্তি করে আপনি তো অ্যাটমিক পাওয়ার প্ল্যান্টে নিয়েছেন। আপনি তো বাংলাদেশকে অ্যাটমিক ক্লাবের মেম্বার তৈরি করেছেন। এগুলো তো সব আপনার প্রচেষ্টা। এগুলো বঙ্গবন্ধুর পথে আপনি যখন হাঁটা শুরু করেছেন আপনি দেখেছেন বঙ্গবন্ধু খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করে দিয়ে। আপনি দেখেছেন 73 সালে সমুদ্র আইন তৈরি করার কারণে আজকে আমরা সমুদ্র সীমায় আমরা গ্রিন ইকোনমিতে চলে আসছি। এই সব কাজটা আপনার জন্য হচ্ছে। তো কিসের জন্য তো লুটেরা বাংলাদেশে লুট করবে? কিসের জন্য আমলাতান্ত্রিক অবস্থায় বাংলাদেশের মানুষকে সাফার করতে হবে? তারা তো সকলেই সরকারি কর্মচারী, কেউ কর্মকর্তা নাই। জাতির জন্য বঙ্গবন্ধু সারা জীবন বাংলাদেশের মানুষের জন্য কাজ করার জন্য কর্মচারী সৃষ্টি করতে চেয়েছে। আজকে যখন আমরা এসব দেখি, আমলাদের কথা এসব দেখি, তখন দেখি ধনী বণিকরা আজকে বাংলাদেশে কেউ আওয়ামী লীগের মালিক হয়ে বসে আছে। আমার মনে হয় এগুলোর থেকে আপনি আওয়ামী লীগকে মুক্ত করতে হবে। এগুলোকে মুক্ত করতে পারলেই জাতির জনকের স্বপ্ন খুব অল্প সময় আপনি বাস্তবায়ন করতে পারবেন। আমাদের 41 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে না। আজকে আমি আর দীর্ঘ বক্তৃতা না করে আমরা সকলে সম্মিলিতভাবে এই কথাই বলবো যে 41-এর বাংলাদেশ জননেত্রী যে স্বপ্ন দেখিয়েছেন, আপনি যদি সঠিকভাবে ট্যাক্স আদায় করতে পারেন, আমাদের প্রিয় নেত্রী, ট্যাক্স কারা দেয়? ট্যাক্স দেয় ছোট দোকানদাররা, ট্যাক্স দেয় মাঝারি ব্যবসায়ীরা, ট্যাক্স দেয় কন্ট্রাক্টররা, ছোট কন্ট্রাক্টররা, বড় কন্ট্রাক্টররা ট্যাক্স দেয়। আর বাংলাদেশে যাদের নামের পিছনে 1000 কোটি টাকা আমরা দেখি, তাদের যদি 1000 কোটি টাকার মালিক হয় তাকে কমপক্ষে 400 কোটি টাকা ট্যাক্স দিতে হয়। 1000 কোটি টাকার মালিক হলে বাংলাদেশে আইনে 400 কোটি টাকার ট্যাক্স দিলে 1000 কোটি টাকার মালিক হওয়া যায়। আজকে যারা হাজার হাজার কোটি টাকার মালিক, তাদের টোটাল ট্যাক্স ফেলে আপনি টান দেন, আপনার কি আপা? আপনার জীবন শেষ। আপনার সকল বঙ্গমাতা সহ সবাইকে তারা মেরে ফেলেছে। আমরা জাতির জনকের কর্মী, আমাদেরও চাওয়া পাওয়ার কিছু নাই। আপনি আমাদেরকে যেখানে রেখেছেন 23 বছর এই সংগঠনের নাম লেখা হয় নাই, সংগঠন ছাড়ি নাই। 23 বছরে এই সংগঠন আমাদের নাম লেখা নাই, কিন্তু আমরা সংগঠন ছাড়ি নাই। আমাদেরকে অনেক লোভ লালসা দেখানো হয়েছে। আমাদেরকে জিয়াউর রহমানের কাছ থেকে মন্ত্রিত্বের অফার দেওয়া হয়েছে, এরশাদের কাছ থেকে মন্ত্রিত্বের অফার দেওয়া হয়েছে, খালেদা জিয়ার কাছ থেকে মন্ত্রিত্বের অফার দেওয়া হয়েছে। আমরা জাতির জনকের কর্মী। আমরা বিশ্বাস করে আমরা প্রত্যাখ্যান করেছিলাম। কাজী জাফরকে বলেছিলাম
আপনার দলের মন্ত্রীর থেকে আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে আমি বেঁচে থাকতে চাই, তার মর্যাদা আমাকে অনেক বড়। তো আজকে বলতে চাই আমাদের প্রিয় নেত্রীর কাছে আজকের এই শোক বাহক দিনে বলতে চাই, আর কত আপনি স্যাক্রিফাইস করবেন? কার জন্য আপনি স্যাক্রিফাইস করবেন? কিসের জন্য স্যাক্রিফাইস? আমরা সবাই চিনি, বাংলাদেশের মানুষরাও চিনে কারা কি করে। কমিশনারদের কাছ থেকে কমিশনটা কেটে জাতির কাছে নিয়ে আসা, কমিশনের টাকা জাতীয় অর্থনীতিতে কাজে লাগান। তাই আজকে আমি এই বঙ্গবন্ধু হত্যা দিবসে আমি বলতে চাই, আমাদের প্রিয় নেত্রী, আপনি জাতির জনকের সকল আদর্শকে বাস্তবায়ন করছেন। বঙ্গবন্ধু তো দুর্নীতির সাথে আপোষ করবে। বঙ্গবন্ধু বলেছে 5 পয়সার পোস্টকার্ডে আমাকে লিখে দিবে দুর্নীতি করবে, আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। অসমাপ্ত জীবনীতে সেই লেখা আছে, নামটা আছে। 5 পয়সার পোস্টকার্ডে লিখতে বলে বাংলাদেশের মানুষকে সেই সময় তিনি। আপনাকে বলি, আমাদের প্রিয় নেত্রী, আপনি দুর্নীতির বিরুদ্ধে জেহাদ চেষ্টা করেন, বাংলার মানুষ আপনার পক্ষে থাকবে। আজকের এই 15 আগস্টের এই দিনে আমরা বলতে চাই, আপনি জাতির জয় বঙ্গবন্ধু হত্যার বিচার করতে সক্ষম হয়েছেন। আপনি বঙ্গবন্ধুর বিচার করতে সক্ষম হয়েছেন, তবে এর পিছনে যারা ক্রীড়ক তাদের জন্য তাদেরও বিচার হওয়া দরকার। আপনি একটি কমিশন তৈরি করেন, যে কমিশন বঙ্গবন্ধু হত্যার পিছনের ঘটনা নিয়ে আসবে, তারা কিভাবে সাথে জড়িত ছিল তাদেরকে বাংলাদেশের মানুষের সামনে তুলে আনতে হবে। আর আপনি দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা তৈরি করেন, ইনশাল্লাহ বঙ্গবন্ধু আত্মা শান্তি পাবে। যারা হত্যা করে ভেবেছিল বঙ্গবন্ধুকে মুছে দেবে বাংলাদেশের মানুষের কাছ থেকে, আপনি শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন, আমাদের প্রিয় বোন শেখ রেহানা যতদিন বেঁচে থাকবে, তাদের ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত হয়, তাদের আদর্শের সাথে বাংলাদেশের মানুষের আদর্শ একত্রিত হয়ে বঙ্গবন্ধুকে আমাদের মধ্যে টিকিয়ে রাখবো ইনশাল্লাহ। আমি আপনাকে আর আপনাদের সবাইকে আজকের এই শোকাবহ দিনে এই কথাই বলবো, আমরা শুধু বঙ্গবন্ধু করলে হবে না, বঙ্গবন্ধু আদর্শকে লালন করতে হবে, ধারণ করতে হবে, প্রয়োগ করতে হবে। বঙ্গবন্ধু চেয়েছিল সোনার মানুষ। আমি বলবো আমাদের দলীয় কর্মীদেরকে, তোমরা যেন সোনার মানুষ হিসেবে আগামী দিন এগিয়ে আসতে পারো, সেই আশাবাদ ব্যক্ত করে আজকে আবারও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব, আমাদের 15 আগস্টের নিহত বঙ্গমাতা শেখ মুজিবুন্নেছা সহ সেই সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। জাতীয় 4 নেতার আত্মার মাগফিরাত কামনা করি। 30 লক্ষ শহীদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।